নতুন আঙ্গিক তীক্ষ্ণ দৃষ্টির পর্যবেক্ষণে সমাজের অন্ধকারকে বেআব্রু করতে দেখুন আরবি নিউজ। আপসহীন নির্ভীক। For more news, subscribe this channel and press the bell icon, never missing updates. দক্ষিণ শহরতলির মহেশতলা বিধানসভার অন্তর্গত বাটা মোড়ে সিপিআইএম এর প্রকাশ্যে সমাবেশ সংগঠিত হলো। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি বাটা মহেশতলা এরিয়া কমিটি দ্বিতীয় বর্ষের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে বাটা মোড়ে প্রকাশ্যে সমাবেশ অনুষ্ঠিত হলো। বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ শ্রমিক লাহিড়ী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা কি চাই? এই লাল ঝান্ডার পার্টি কি চায়, কি তাদের বক্তব্য? আমরা আমাদের বক্তব্যটা এই সম্মেলনের আগে সমস্ত মানুষ বলছি, বাস্তবত আমরা এমন একটা সমাজ তৈরি করতে চাই যে সমাজে কখনো হয় না, ঈশ্বরের তৈরি। আমরা চিরকাল জেনেছি একদল মানুষ তারা ভালো থাকবেন, আরেক দল মানুষ তাদের ভালো থাকবার জন্য সেবা করে যাবেন। আমরা সবাই তাই জানি। আমি কারখানায় যাব, কাজ করব, আমি যে শ্রম দেবো তা আমি গতর ফসল উৎপাদনের যে মুনাফা সেটা অন্য একজন পাবে। এটা তো ঈশ্বরের নিয়ম, এ তো পাল্টানো যায় না। একথা বললে আমার মনে পড়ে যায়, আজ থেকে প্রায় 500 বছর আগে একটা বাচ্চা ছেলে বাগানে বসেছিল। হঠাৎ সে দেখলো গাছের আপেলটা নিচে পড়লো। আরে গাছের আপেলটা নিচে পড়লো কেন? এটা তো ঈশ্বরের ঠিকানা, গাছের আপেল নিচে পড়বেই, এই তো প্রাকৃতিক নিয়ম, এই তো কিছু ভাবার নেই। ওই ছেলেটি বললেন, না, তা তো হতে পারে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, এই কারণটা খুঁজে বার করা। আপেলটা আকাশে চলে গেল না, এদিকে চলে গেল না, এদিকে চলে গেল না, ঠিক আমার মাথার তলায় পড়লো। যেহেতু আমি গাছের তলায় বসে আছি, এর নিশ্চয়ই একটা কারণ আছে, এর পেছনে কোনো ঐশ্বরিক কাজ তো নেই। তিনি গবেষণা করতে করতে নতুন তত্ত্ব দিলেন। সেই তত্ত্বটা হচ্ছে নিউটনের সূত্র, যা আমরা আজকাল কথায় কথায় বলি। পাড়ায় পাড়ায় মাস্টাররাও মারামারি করে বলে এটা নিউটনের তৃতীয় সূত্র, তুই দুটো বোম মেরে দিস, আমি পাল্টা দুটো বোম মারলাম। তাহলে নিউটনের সূত্রটা কি? কবে নিউটনের সূত্র খুঁজে পাওয়া গেল? কে খুঁজে বার করলো? এই চিন্তাটা যখন বিজ্ঞানীরা করছেন, তখন একজন তরুণ তিনি লাইব্রেরিতে বসে পড়াশোনা করছেন যে কেন মানুষ মানুষের দ্বারা নিপীড়িত হবে। তখন আমরা জন্মগ্রহণ প্রক্রিয়ার মধ্যে ছিলাম, কারো সঙ্গে কোনো ফারাক ছিল না। তাহলে জন্মবার পর থেকে আমাদের মধ্যে কেন এই পার্থক্য তৈরি হবে? তিনি অনেক গবেষণা করলেন, পড়াশোনা করলেন, বহু বড় দার্শনিকদের বই পড়লেন, সক্রেটিস, প্লেটো থেকে আরম্ভ করে হেগেল, এরা নাম করা দার্শনিক। তারা সবাই বলছেন এটা অন্যায়, মানুষ মানুষকে শোষণ করবে, এটা চলতে দেওয়া যায় না, অন্যায়। কিন্তু পাল্টানো যাবে কি করে? আপনিও ভাবেন, কিন্তু পাল্টাবেন কি করে? অন্যায়টা তো পাল্টানো দরকার। আপনার তো কষ্ট হচ্ছে যখন দেখছেন যে আপনাকে, কিন্তু পাশের বাড়ির ছেলেটা যে ওর সঙ্গে হয়তো রাস্তায় কাদা মাখছে, সে স্কুলে যেতে পারছে না, সেটার মায়ের আঁচল ধরে বলছে, মা আমি স্কুলে যাব না। অন্যায়, অন্যায়টা পাল্টাবো কি করে? করেন যে স্যার আমরা চাকরি পাচ্ছি না বলে, আপনার আমার একটু বিবেকে লাগবে না? আমার ঘরের ছিল যে পশ্চিমবঙ্গে এক সময় সেক্টর 5-এ ব্যাঙ্গালোরের সঙ্গে প্রতিযোগিতা করছিল। আমার মনে আছে, আমাকে আমার এক বন্ধু বিচারপতি বলেছিলেন গল্প করতে করতে যে তার সঙ্গে আদিমজির দেখা হয়েছিল কোন এরোপ্লেনে বসে। গল্প করতে করতে আদিমজি বলেছিলেন, পশ্চিমবঙ্গ ছেলেদের যা ট্যালেন্ট, একটা বিএসসি পাশ করা ছেলে যতটা দ্রুত সফটওয়্যারে কাজ বুঝতে পারে, তা অন্যান্য রাজ্যে পারে না। আমাদের গর্বে বুক ভরে গিয়েছিল। বামফ্রন্ট আমলে
বুদ্ধ ভট্টাচার্যের নেতৃত্বে সেক্টর 5-এ হাজার হাজার তরুণ তারা তাদের বুদ্ধিমত্তা এবং তাদের মেধা প্রয়োগ করছিলেন, বন্ধ হয়ে যাচ্ছে। জমি আমি কারখানার জন্য নেব না, কিসের জন্য নেব? মন্দিরের জন্য। আপনারা কি দেখেছেন? বিপুল আপত্তি নেই, প্রত্যেক মানুষের অধিকার আছে পুজো আর্চা করা, দেবতার প্রতি শ্রদ্ধা জানানো, মাথা নত করা, সে অধিকার তার পালন করবেন তিনি। কিন্তু সরকারি অনুপ্রেরণায় রাস্তায় রাস্তায় মন্দির হচ্ছে, রাস্তায় রাস্তায় মসজিদ মাজার হচ্ছে। এর পরিণতি কি? এর পরিণতি হচ্ছে মদ পৌঁছে দেওয়া হয়, মদের দাম কমানো হয়। একদিকে আপনাকে মোহগ্রস্ত করা হচ্ছে যে তোমার দুর্দশার জন্য তুমি দায়ী নও, দায়ী হচ্ছেন তোমার পূর্বপুরুষের কুকর্ম, এবং তুমি এই জন্মে আমাদের সেবা করে দাও, পরজন্মে তোমার উপকার হবে। এই দর্শনটাকে আমার আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধেই আমাদের এই সম্মেলন। আমরা আমাদের ছেলেদের বলতে চাই, এই তোমার দর্শন, শেখো নিউটনের সূত্র কি বলেছে, শেখো আইনস্টাইন কি বলেছেন, শেখো আর্কিমিডিস কি বলেছেন, শেখো সক্রেটিস প্লুটো কি বলেছেন, শেখো কার্ল মার্কস কি বলেছেন, শেখো সত্যেন বোস কি বলেছেন, শেখো ডক্টর মেঘনাথ সাহা যিনি বলেছেন ওই বেদ বেদান্তর নাম করে আমাদের ক্রমশ ক্রমশ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। অত বড় একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, আমার বাংলার মেঘনাথ সাহা, আমার এই অঙ্কজ ঘরের সন্তান মেঘনাথ সাহা, সেটা জানো, এবং সেটা জানার মধ্য দিয়ে সমাজটা পরিবর্তনের লড়াই করো। সম্ভব, রবীন্দ্রনাথ বলেছেন, হ্যাঁ সম্ভব, আমি দেখে এসেছি। আমরা সেই লড়াইয়ে যেতে চাই। আমরা একটা নির্বাচনে হারলাম, হই হই করে নেমে গেল শূন্য শূন্য শূন্য। আমাকে অনেকে বলেন শূন্য গেল, কোথায় শূন্য? আমি তো রয়েছি শূন্য নই, এই তো আমার পাশে এত ছেলে মেয়েছে শূন্য নয়। ওই তো যে মানুষগুলো করোনায় আক্রান্ত হয়ে ঘরে অবহেলিত করেছিল, তাদের সেবা করতে চলে গেল, তারা কারা? এই সমস্ত ভাইরাস, তাদের যে থাকার জায়গা, সে থাকার জায়গা নেই, তাকে তো থাকতে হবে। সে কোথায় যাবে? সে মানুষের দেহ খুঁজে নিয়েছে যেখানে তার বৃদ্ধি করা যায়। বিজ্ঞানীরা বলছেন আজকে আপনাকে যখন ঘর থেকে উচ্ছেদ করে দেয়, আপনি কি করবেন? আপনি কোথাও না কোথাও মাথা গুঁজবেন। এই ভাইরাসটা আজকে আমাদের দেহ থেকে দিয়ে সংক্রামিত হচ্ছে। তো দায়ীকে? দায়ী হচ্ছে মুনাফা। যারা মনে করছেন গাছ কাটবো, জঙ্গল কাটবো, রাস্তার নাম করে পয়সা উপায় করব, যারা মনে করছেন খনি সমস্ত আমরা দখল নিয়ে নেব, তারা প্রকৃতির সঙ্গে যুদ্ধে নেমেছেন। প্রকৃতিও পাল্টা আঘাত করছে। আমরা এই সময় দাঁড়িয়ে দেখলাম ওই চীন দেশ, ওই কিউবা, ওই ভিয়েতনাম, সব সমাজতান্ত্রিক দেশ, তারা বললেন হ্যাঁ প্রকৃতির সঙ্গে মানুষের লড়াই, মানুষকেই জয়ী হতে হবে। সে দেশে কিন্তু প্যান্ডেমিকের জন্য না খেতে পেয়ে লোক মারা যায় না। সে দেশে এই টিকাকরণের অভাবে লক্ষ লক্ষ মানুষ মরেনি। কেন মরল না? তারাও তো মানুষ, তারাও তো একই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আছে। তার কারণ তারা বিজ্ঞানসম্মতভাবে সমাজটাকে পরিচালনা করছেন। তারা তাদের শ্রমের যে মুনাফা, সেই মুনাফা বেশি মানুষের জন্য ব্যবহার করছে। আর আমার দেশ 47 সালে স্বাধীন হয়েছি, চীন 49 সালে তাদের বিপ্লব সম্পূর্ণ করেছে। চীন পারলো, আমরা পারলাম না কেন? এই কথা যখন বলবেন তখন ওরা চীনের দালাল, চীনের দালাল। অসুবিধা কি আছে? চীন যদি ভালো কাজ করে আমি তার পক্ষে বলবো না? আমার পাড়ার প্রতিবেশী যদি ভালো কাজ করে আমি তার প্রশংসা করবো না? নাকি প্রতিবেশীর ছেলেটাকে আমার পছন্দ নয় বলে তার আমি নিন্দা করব? আজকে আমাদের সামনে এই প্রশ্নটা এসে গেছে। রবি ঠাকুরের কাছে মানস সরোবর ছিল রাশিয়া, এবং তিনি এটাও বলেছিলেন এই যে নতুন ব্যবস্থা এরা করছে, এদের টিকতে দেবে না কি? টিকতে দেবে না। বামফ্রন্ট যখন সরকার তৈরি হয়েছিল, সে যুক্তফ্রন্ট আমল থেকে আমাদের নেতারা বলতেন খুব সাবধান, এই সরকারকে কিন্তু বেশি দিন টিকতে দেবে না। রবি ঠাকুর বললেন এই সরকারকে টিকতে দেয়া হবে না। দেখলাম আমরা হেরে গেল। 5 লাখ টাকা দাও, 10 লাখ টাকা দাও। আমরা শুনেছিলাম কাক তাকে দিয়ে খায়, কাউকে ছাড়বে না, স্কুলের মাস্টারমশাই হোক আর গ্রুপ ডি হোক। 25টা লোক কে নিয়োগপত্র দিয়েছে তাই জানেন। মধ্য শিক্ষাবর্ষের বলে আমি দিইনি। বোর্ড বলছে আমি দিইনি।
সরকার বলছে আমি দিইনি, তা দিলটাকে কালীঘাট। এই 25 জনের নিয়োগপত্রটা দিলটাকে। এখন এই দুর্নীতির থেকে বাঁচবার জন্য আবার মামলা করেছে, সব বিকাশদা বলতে পারবেন। এর আগেও চিট ফান্ড কেলেঙ্কারি, কেউ যাতে ধরা না পড়ে, সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করলো। সরকারের আমার আপনার ট্যাক্সের কোটি কোটি টাকা দেশের নামজাদা আইনজীবীদের তারা দিল সরকারি কোষাগার থেকে। কোথায় সরকার কোথাও দুর্নীতি হলে দুর্নীতি খুঁজে বার করবে, আর এই সরকার দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য কমিটি তৈরি করে, আইনজীবী নিয়োগ করে। আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত। এই জন্যই পৌরসভার নির্বাচন করে না, এই জন্যই পঞ্চায়েতের নির্বাচন করে না। করবে কি করে? আর যখনই ওদের এইসব নির্বাচন হবে, দেখবেন বিভিন্ন জায়গায় তৃণমূলকে গুলি করছে। কেন? কিসের জন্য? টাকা পয়সার ভাগাভাগি। 100 দিনের কাজের টাকা কে কত পাবে? কালীঘাটে জমা দেওয়ার পর ওখানে আগে জমা দিতে হয়। ভাগাভাগি কি হবে? একজন আরেকজনকে গুলি করে দিচ্ছে। রোজ সন্ধ্যাবেলা দেখবেন একটা করে লোক মরছে, দুটো করে লোক মরছে। তৃণমূলকে খুন করে দিচ্ছে। এই চলবে? কখনো চলতে পারে না। এই রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এবং এই দাবিতে যদি লড়াই করে, এই তো চটাতে কবে বৃষ্টি হয়েছে মানুষ মনে করতে পারছে না, কিন্তু হাঁটু জলে দাঁড়িয়েছে। কোনো খাল সংস্কার হয় না। এর প্রতিবাদে আন্দোলনে নামলাম আমরা। আমাদের মিটিং এর উপর, সবার উপর হামলা। মানুষ প্রতিরোধ করলো, পালালো দুর্বৃত্তরা। ফলে ক্ষতি হচ্ছে মানুষের। এই জন্যই সব অংশের কাছে আমাদের আবেদন, আপনারাও এগিয়ে আসুন। আমরা যে লড়াই, আন্দোলন, সংগ্রাম তৈরি করতে চাইছি, এই রাজ্যে গণতন্ত্র, এই রাজ্যে শিল্প, কল কারখানা ফিরিয়ে আনতে, দুর্নীতিমুক্ত পশ্চিমবাংলা তৈরি করতে, কাজের সন্ধানের এই রাজ্য থেকে বাইরে যাওয়ার জন্য আন্দোলনে আপনারাও এগিয়ে আসুন, আপনারাও সামিল হন। তার মধ্যে দিয়ে এই আন্দোলন সাফল্য পেতে পারে। এই লড়াই দীর্ঘস্থায়ী আমরা জানি। এই দীর্ঘস্থায়ী লড়াই করতে গেলে আমাদের পার্টিকেও আরো অনেক বেশি সক্রিয় হতে হবে। আমাদের পার্টি কর্মীদের আরো অনেক বেশি সক্রিয় হতে হবে। পার্টির নেতৃত্বকে আরো অনেক সাহসী হতে হবে। সেগুলো কেমন ভাবে করা যায়, এই আলাপ আলোচনা সব মানুষের জন্য লড়াই, আন্দোলন গড়ে তুলবার জন্য শক্তিশালী, সক্রিয়, সাহসী সংগঠন গড়ে তুলবার কাজে লাগছে। এই সম্মেলনগুলো সফল করতে আপনারা অনেকে সাহায্য। এ তো বেরিয়েছে কলকাতা কর্পোরেশনের চেহারা কি হয়েছে তৃণমূলের আমলে। 100-র মধ্যে 3 নম্বর পেয়েছে, তাও তো বোধহয় বেশি দিয়েছে। কর্মসংস্থানের নিরিখে, দারিদ্র্যের নিরিখে এবং শহরের সুযোগ সুবিধার নিরিখে 103। ফলে এদের কোনো অধিকার আছে কর্পোরেশন চালানোর, মানুষের কাছে ভোট চাওয়ার? আগে ক্ষমা চাক। এই যে সম্মেলনগুলো হচ্ছে, বাটায় দ্বিতীয় সম্মেলন, নতুন মুখ প্রচুর দেখা যাচ্ছে, কিন্তু আমরা প্রতিফলন দেখছি না ভোট বাক্সে। এটা না, প্রতিফলন দেখছেন। এখন পশ্চিমবাংলায় তো মুশকিল হচ্ছে যে ভোটটাই হয় না। সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশই নেই। সেই পরিবেশ আগে ফিরিয়ে আনতে হবে। এবং সবচাইতে ভালো কথা যে এই লড়াইতে প্রচুর তরুণ প্রজন্ম এগিয়ে আসছে, এটাই সবচাইতে আসার কথা। মহেশতলায় এর আগে আপনাদের একটা সভায় আপনাদের উপর হামলা হয়েছে, এবারে কি বলবেন? ভয় পাচ্ছে। পায়ের তলায় যখন মাটি সরে যায় তখনই তো ভয় পায়। আমাদের সময় তো ওরা রোজ সভা করেছে, মিছিল করেছে, নির্বাচন করেছে, জিতেওছে কত জায়গায়, কোথাও আটকেছি আমরা। ফলে এরা আবার ত্রিপুরার গণতন্ত্র নিয়ে কথা বলে, যেমন বিজেপি তেমন তৃণমূল।
ত্রিপুরায় কি পৌরসভার যে নির্বাচন হলো তাতে কি বামপন্থীরা আবার কিছু মানে কি- না না, ওখানে ভোটই তো করতে দেয়নি। এখানে তৃণমূল যেমন ভোট লুট করে, ওখানে বিজেপি সেরকম ভোট লুট করেছে। সামনে কদিন পর জেলাতেও পুরো ভোট হয়তো হবে, তো পুরো ভোটে আপনারা কতটা আশাবাদী হলেন? ভোট যদি হয়, মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে তৃণমূলকে রাখবে কেন? আপনি মহেশতলা দেখছেন না? ছিল নাকি 10 বছর আগে মহেশতলায় বৃষ্টির 10 দিন বাদেও মানুষ কোমরের তলায়? মহেশতলার 35টা ওয়ার্ডের মধ্যে সমস্যা মূলত ছিল 4-5টা ওয়ার্ডে। এখন 35টা ওয়ার্ডেই জল জমার সমস্যা। পানীয় জল যেখানে আমরা রেখে গেছি আজ থেকে 15 বছর আগে, সেখানেই আছে। একটা কাজ করেছে, একটা কমিউনিটি হল আমরা তৈরি করেছিলাম, সেটাকে ভেঙে ফেলে রেখে দিল। রাস্তাঘাট কোথাও হচ্ছে না, খালি লুট। আর ট্রেড নিয়ে দুর্নীতি চরমে উঠেছে এবং সিবিআই কেও তো এ করতে দিল না, স্থগিতাদেশ দিল। আপনি এ ব্যাপারে কি বলবেন? না না, তদন্ত হবেই। আদালত তদন্ত করতে নির্দেশ দিয়েছে, তদন্তই হবে। সেটা সিবিআই করবে কি আদালত নিযুক্ত কোনো কমিটি করবে, এটাই বিচার্য বিষয় হবে। দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত, এ নিয়ে আর খুব বেশি বিতর্কের জায়গা নেই। সুতরাং তদন্ত আদালত আটকে দেবে বলে আমার মনে হয় না। স্যার, কলকাতা পুরো ভোটে বামপন্থীদের দেখলাম সব নতুন, ম্যাক্সিমাম নতুন মুখ। তাহলে মেয়র কে হবে যদি আগামী দিনে এ হয়? সেটা যারা নির্বাচিত হবেন তারাই ঠিক করবেন। বামপন্থীদের যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে মেয়র হওয়ার যোগ্য প্রার্থী অনেকেই আছেন যোগ্য। সামনে কলকাতা পুরো ভোট, ব্রাহ্মণ কতটা তার জমি পুনরুদ্ধার করতে পারবে বলে মনে করছেন? এই এতক্ষণ কি বক্তৃতায় বললাম যে আমরা একটা ভোটে জিতলাম কি একটা ভোটে হারলাম, এটা আমাদের কাছে খুব বিবেচ্য বিষয় নয়। আমরা আমাদের বিষয়টা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। মানুষ আজকে বা কালকে বুঝবে, তখন মানুষই বিদ্রোহ করবে কৃষক আন্দোলনের মতো। সেই কি লং মার্চের মতন আবার কি সেই রকম ধরনের বিপ্লব হবে? লং মার্চ, আমরা লং মার্চ করবো। হ্যাঁ। দক্ষিণ 24 পরগনার মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা। For more news, subscribe this channel and press the bell icon, never missing updates. RPTV News Bangla.